তো আস্তে আস্তে আমি 2-4 বার চেষ্টা করলাম, জলটা পাচ্ছি না, জল লাগবে। হঠাৎ করে আমি এটা ফিল করলাম যে আমি যেন খাটে আর নেই, আমি যেন আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করেছি। ওপরে মানে একদম ফ্ল্যাট আপনি উঠছেন সেরকম না, আপনি ভেসে ভেসে যদি শুয়ে শুয়ে যদি ওপর খাটের ওপর উঠতে শুরু করেন সেরকম যে ফিলটা হয় সেরকম। যে আস্তে আস্তে আমি বুঝলাম যে আমি যেখানে শুয়ে আছি আর খাটের যে ডিস্টেন্স যেখানে যেখানে শুয়ে ছিলাম অ্যাকচুয়ালি, সেখান থেকে আমি বেশ কিছুটা ওপরে হাওয়ায় ভাসছি। এই ঘটনার পরবর্তী এরকম 3-4টে ঘটনা সেম হয়েছে আমার সাথে, যেখানে আমি একইভাবে ঘটনার আগেই পৌঁছে গেছি। তো এখন থেকে আমার বিশ্বাস হয়েছে এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এগুলো সামাও আমার সঙ্গে ঘটে। আমি জানি না এরপরের স্টেপ আমার কি হওয়া উচিত, কারণ গলাটার সাথে আমি ভীষণভাবে পরিচিত, ডাকটার সাথে আমি ভীষণভাবে পরিচিত, মানে লাস্ট 17 বছর ধরে আমি পরিচিত ওই ডাকটার সাথে। এই ডাকটা ভুল হতে পারে না, কিন্তু যে ডাকটা ডাকছেন তিনি নেই পৃথিবীতে। Good evening and a warm welcome to our series, our আজকের এপিসোডে। এই সিরিজটা যেটার নাম হলো এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আজকে আমরা যেই ইনসিডেন্টসগুলো শুনবো সেগুলো কিন্তু শর্ট বাট ক্রিস্প। এই কারণে বললাম কারণ আজকে কিন্তু একটা পার্টিকুলার ঘটনা নিয়ে আমরা কথা বলবো না, আজকে 2 থেকে 3টে ঘটনা আমরা শুনবো। আজকে যে আমাদের গেস্ট এসেছেন আমাদের স্টুডিওতে তার মুখ থেকেই শুনবো। তবে সেখানে যাওয়ার আগে একটা আর্টিকেল পড়ছিলাম, ইটস অ্যাবাউট অ্যাস্ট্রাল প্রজেকশন। জানো তো অ্যাস্ট্রাল প্রজেকশনটা কি? ওই দেহ থেকে আত্মাটাকে বার করে। এক্স্যাক্টলি। সো অ্যাস্ট্রাল প্রজেকশনে যারা জানেন তাদের তো কিছু বলার নেই, তবে যারা জানেন না, অ্যাস্ট্রাল প্রজেকশন একটা ফেনোমেনন, মানে প্র্যাকটিক্যালি কতটা সম্ভব বা কে কে করেছেন সেটা এখনও কোয়েশ্চেন মার্ক। কিন্তু থিওরি বলে যে স্বইচ্ছায় যখন কোনো মানুষ নিজের সোলটাকে মানে আত্মাটাকে বাইরে প্রজেক্ট করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। নাও এই ফেনোমেননটা কতখানিটা প্র্যাকটিক্যালভাবে প্রযোজ্য হয়েছে বা কেউ করেছে কিনা আমার সেটা সঠিকভাবে জানা নেই। যদি আপনাদের জানা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই। এবং সাবস্ক্রাইবের কথাটা না বললেই নয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রচুর ঘটনা, তথ্য, ইনফরমেশন যেটাই বলেন না কেন আমরা কিন্তু অলওয়েজ তার অথেন্টিসিটি মেনটেন করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। একটু কিন্তু সাবস্ক্রিপশনের জন্য একটু ধন্যবাদও কিন্তু জানাও। অ্যাবসলিউটলি, মানে সেটাও বলাই বাহুল্য। তার কারণ হলো যে ধন্যবাদ মুখে বলি চাই না বলি, মন থেকে কিন্তু অলওয়েজ উই আর গ্রেটফুল ফর অল দ্য পিপল যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এবং আমাদের সঙ্গে অ্যাজ আ রেগুলার বেসিসে আমাদের এই চ্যানেলটাকে ফলো করে এবং এপিসোডসগুলোকে দেখে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। সো আজকে আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের যিনি গেস্ট আছেন আজকে আমাদের স্টুডিওতে। দাদা আপনি কেমন আছেন? ভালো আছি, ভীষণ ভালো লাগছে আপনাদের স্টুডিওতে এসে। প্রথমবার একটা অভিজ্ঞতা, মানে জীবনে অনেক ছোটো ছোটো অভিজ্ঞতা তো হয়েছে, তো সেই অভিজ্ঞতাগুলো এইভাবে কোনো দিন শেয়ার করা হয়নি। ছোটো ছোটো বন্ধুদের সামনে হয়তো হয়েছে বা কোথাও কোথাও করতে পেরেছি, তো আজকে ভীষণ ভালো লাগছে যে একটা অভিজ্ঞতা ক্যামেরার সামনে সবার সামনে বলবো, তো ভালো লাগছে মোটামুটি। গ্রেট গ্রেট। সো দাদা আপনার মানে আমি জাস্ট আপনার ফার্স্ট নেমটা জানি, বাট আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার নামটা। আমার নাম ইন্দ্রনীল রায় শর্মা। আর দাদা আপনি কি করেন, মানে উইচ প্রফেশন? বাই প্রফেশন আমি একজন ডিজাইনার ইন দ্য সেন্স আমি গ্রাফিক ডিজাইনিং করি, এছাড়াও ইন্টেরিয়ার ডিজাইনিং আর ছোটোখাটো অন্য পেন্টিংয়ের কাজও করে থাকি। তো বাই ডিফল্ট বলতে গেলে একজন ডিজাইনার, খুব ক্রিয়েটিভ জগতের মানুষ, আর কিছু। ক্রিয়েটিভ জগতের মানুষ, তাহলে মিলটা বেশ ভালোই হবে। উই অলসো বিলং টু দ্যাট ক্রিয়েটিভ ওয়ার্ল্ড।
আর আপনি মানে অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করেন নাকি আপনি? না, আমি একটি কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত, তো সেখানেই কাজ করি। আমাদের কোম্পানির নাম মুকুল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন অ্যান্ড ডিজাইনিং। তো সেখানে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি, প্রায় 12-15 বছর হয়ে গেল। আচ্ছা, সেখানেই। তো আপনি আপনি মানে ওয়্যার ডু ইউ পুট আপ, আপনি কি এই শহরেরই বাসিন্দা নাকি? না, আমি অ্যাকচুয়ালি বাসিন্দা কলকাতা শহরে, শিলিগুড়িতে এসেছি কাজের সূত্রে। তো সেখানেই আলাপ পরিচয় হলো আপনাদের সাথে, ভীষণ ভালো লাগছে, আসতে পারে সুযোগ হয়ে গেল আসবার। অনেক সময় ভাবতাম মনে মনে, অনেক পডকাস্ট দেখেছি আমি, ভাবতাম যদি কোনো দিন আমি কোনো অপশান পাই, যদি কোনো দিন এরকম শোয়ে আসতে পারি, তো আজকে হঠাৎ করে সুযোগটা আসলো, ভীষণ ভালো লাগছে। See, we gave you that opportunity. হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাদের একদম ধন্যবাদ। প্লেজার ইজ অল আওয়ার্স যে আপনি আপনার স্কেডিউলের মধ্যে টাইম বের করে আমাদেরকে সময় দিয়েছেন। উই আর থ্যাঙ্কফুল টু ইউ। সো আজকে যেই মানে প্রথমে যখন কথা হচ্ছিল বিহাইন্ড দ্য ক্যামেরা, তখন আমি জানতে পারলাম আপনার থেকে যে আপনি আজকে 2-3টে ইনসিডেন্ট আমার জীবনে একান্তই ব্যক্তিগত ইনসিডেন্ট, খুব বেশি জনকে হয়তো বলা হয়ে ওঠেনি, বাট বলবার অনেকবার চেষ্টা করেছি। অনেক সময় বলা হয়ে ওঠেনি, কারণটা হচ্ছে কতজন বিশ্বাস করবে। কারণ এই যে অলৌকিক ব্যাপার যেগুলো আমাদের সঙ্গে মাঝে মাঝেই ঘটে থাকে, ভূত প্রেত বলুন বা বিভিন্ন নর্মাল ঘটনা যেগুলোকে আমরা বলতে পারি না, একটা অ্যাবনর্মাল ঘটনা, তো এইগুলোকে নিয়ে সবাইকার মধ্যে সবসময় একটা বিশ্বাসযোগ্যতার থেকেই যায়। অনেকে হয়তো বিশ্বাস করবে না, অনেকে হয়তো করলো, এবার কতটা করলো সেই জন্য হয়তো শেয়ার করে হয়ে ওঠেনি। তো আমি সেরকমই 2-3টে ঘটনা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি যারা আছে, এরকম ঘটনা অনেকের সাথেই ঘটতে পারে, তবে আশা করি ভালো লাগবে শুনলে, বা একটু ভয়ের ব্যাপারও থাকবে অফকোর্স। একদম একদম। তো আজকে যে 3টে ঘটনা আমি বলবো, তার মধ্যে প্রথম ঘটনাটা স্বপ্ন নিয়ে। আর আমি স্বপ্ন দেখেছিলাম, তো আমি এখনও স্বপ্ন বলছি হয়তো, কিন্তু আমার হিসাবে স্বপ্ন নয়, কারণ আমি তো অ্যাকচুয়ালি স্বপ্ন দেখি না, আমি অ্যাকচুয়াল জিনিসটাকে রিয়েলাইজ করেছিলাম। তো সাবজেক্টটা সবাইকার মোটামুটি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। মৃত্যু ব্যাপারটা এমনই না যে আমাদের চিরকালে জানবার একটা ইচ্ছা, মৃত্যুর পরে কি হয়, মৃত্যু কীভাবে আসে না আসে, এই এমন একটা বিষয়বস্তু যেটা নিয়ে প্রত্যেকেরই একটা অজানা উদ্দেশ্য রয়েছে, মানে জানবার ইচ্ছা থাকে যে এটা কীভাবে হয় না হয়, এরপরে কি হয়। আমাদের অনেকে আবার ধারণা রয়েছে মৃত্যুর পরে স্বর্গ নরক, হ্যাঁ, মৃত্যু যখন আসে তখন কেমন হয় ব্যাপারটা, এই সমস্ত কিছু নিয়েই রয়েছে। তো আমার প্রথম ঘটনাটা এই যেটা বলবো, সেটা স্বপ্ন মৃত্যু দুটোকে নিয়েই। তো আমি আজ চলে যাচ্ছি সে একটা দিনের কথায়। সেই দিনকে শরীরটা যে খুব ভালো ছিল সেটা বলতে পারি না, কারণ কিছুটা হলেও টায়ার্ড ছিলাম মেন্টালি। আর যেহেতু আমাদের কাজের জগৎটায় বেশিরভাগটাই শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রমটা বেশি হয় ক্রিয়েটিভ ফিল্ডে, যে আপনাকে চিন্তা ভাবনার মধ্যেই থাকতে হয় সবসময়। তো ওই দিনকে একটুখানি মেন্টালি টায়ার্ড ছিলাম। তো আর মাথা ব্যথাটাও করছিল, আমার এমনিতেই মাথা ব্যথা একটু প্রবলেম রয়েছে, মাঝে মাঝেই মাথা ব্যথা করে। সেদিন সামাও একটা মাথা ব্যথাটা একটু বেশি হচ্ছিল। তো সময়টা খুব বেশি ছিল না, সময়টা আপনার 4টে বা 5টা হবে। আর আমি যে বাড়িতে থাকি এখনও পর্যন্ত, তখনকার যে সময়টা বলছিলাম সেই সময় বাড়িতে এসি ছিল না। আর কলকাতায় গরম মানে মোটামুটি আমাদের যারা থাকি কলকাতায় তারা জানে কলকাতায় গরমটা সহ্য করাটা ভীষণ কঠিন ব্যাপার। আর দুপুরবেলা 4টে-5টা গরমটা ভীষণ হয়। তো গরম লাগছিল বলে জানলা দরজা বন্ধ করে, আমার যেমন অন্ধকারে শোয়ার ইচ্ছা, অন্ধকারে শুয়েছিলাম আমি, একদম প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো শুয়ে রয়েছি, ঘুম আসছে না, এবং মাথা যন্ত্রণাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। মাথা যন্ত্রণা যাদের হয় তারা হয়তো জানেন, ওই মাথা যন্ত্রণার সময়তেই বিশ্বের যাবতীয় যা চিন্তাভাবনা সেই সময়তেই মাথায় আসে। ডাক্তাররা বলে ওই সময় যে চিন্তাভাবনা করবেন না, কিন্তু ওই সময়তেই চিন্তাভাবনাটা আসে, মানে মনে হয় যেন ওইটাই মেন টাইম চিন্তাভাবনা করার জন্য। তো চেষ্টা করেও সরাতে পারছিলাম না চিন্তাগুলো একটার পর একটা আসছিল। কোন চিন্তাটাকে প্রথম ভাববো, কোনটাকে পরে ভাববো, এটাকে নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে, মানে চিন্তার ওপর আবার ভাবনা চিন্তা চলছে। এবং মাথায় ওই যে মানে অন ফানি কনটেক্সটে বলে না যে চিন্তা করছি কি চিন্তা করব, এক্স্যাক্টলি ব্যাপারটা ওরকম। চিন্তা করছি কি চিন্তা করব, সেটা করতে গিয়ে চিন্তাটা আরও বেড়ে গেছিলো। চিন্তার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণাটাও বাড়ছিল। তো সেই সময় বাড়িতে অ্যাকচুয়ালি কেউ ছিল না, এবং ভিতরে ঘরে আমার ছেলে ছিল অ্যাকচুয়ালি, আর কেউ ছিল না। তো আস্তে আস্তে কখন বুঝতে পারলাম না, এবং মনে হলো হঠাৎ করে যে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, মানে গলাটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, জল খেতে হবে, ভীষণ জল তেষ্টা পাচ্ছে, জলটা খেলে হয়তো একটুখানি ভালো লাগবে শরীরটা, মাথায় যদি জল দেওয়া যেত।
তো চেষ্টা করলাম নিজে উঠে পাশে টেবিলটা বেশি দূর নয়, 1-2 হাতের মধ্যেই ছিল, কিন্তু ওই অ্যাক্সেসটা করতে গেলে মানে জলের বোতলটা অ্যাক্সেস নিতে গেলে আমাকে উঠতে হবে, খাটে বসতে হবে, নামতে হবে, নেবে টেবিল থেকে নিতে হবে। তো সেরকম একবার চেষ্টা করলাম যে উঠে যদি বোতলটা নেওয়া যায়, এবং চেষ্টাতেই রয়ে গেল, কারণ আমি উঠতে পারলাম না, বুঝতে পারলাম যে ওঠার মতো ক্ষমতা নেই, হতে পারে টায়ার্ড ছিলাম, এই ছিলাম। তো তবু আরেকবার চেষ্টা করলাম, যে 2-3 বার চেষ্টার পরে দেখলাম অ্যাকচুয়ালি ইচ্ছা করছিল না ছেলেকে ডাকবার, ডেকে করা, ও হয়তো কাজকর্ম করছে কিছু, ছোটো ছেলে। তো চেষ্টা করলাম নিজে যদি নেওয়া যায়, এমন তো কিছু না, মাথা যন্ত্রণা রোজই করে, আর নতুন কি। চেষ্টা করলাম, এরকম 2-3 বার চেষ্টা করার পর বুঝতে পারলাম যে আমার হাত পা অসাড়, মানে আমি চেষ্টা করলেও বোতলটা আমি নিতে পারবো না, অনেকবার চেষ্টা হয়ে গেল অলরেডি। এরপর চেষ্টা করলাম, তো জলটা খেতেই হবে, কারণ গলাটা শুকিয়ে আসছে। তো শুকিয়ে আসছে মানে আস্তে আস্তে এই ঘটনাটা বলার সময় গায়ে কাটা দিচ্ছে, কারণ অ্যাকচুয়াল জিনিসটা আমি ফিল করেছি। তো মনে হলো যে না, তাহলে এবার কি ছেলেকে ডাকাই যাক, কারণ গলাটা ভীষণ খারাপভাবে শুকিয়ে আসছে, মানে এরপর যত ডাকতে যদি না পারি। ডাকার চেষ্টাকে অদ্ভুত, যখন ছেলেকে ডাকবার চেষ্টা করলাম তখন আরেকটা অদ্ভুত জিনিস ফিল করলাম, যে আমার গলায় স্বর নেই, মানে আমি ডাকছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো আমি বললাম এটা হঠাৎ করে, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলার স্বর কোথায় গেল। আরও একটু চেষ্টা করলাম, দেখলাম না, গলা দিয়ে তো স্বর বেরোচ্ছে না, আমি উঠতে পারছি না, স্বর বেরোচ্ছে না, মানে ভীষণ একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু জলটা খেতে হবে, জলটার দিকে শুধু তাকিয়ে আছি যে জলটা আমার লাগবে, কারণ জলটা না হলে আমি বাঁচতে পারবো না। তখন ব্যাপারটা এরকমই হয়ে গেছে, আমি গল্পেতে শুনেছি অনেকবার যে মরুভূমি থেকে ভীষণ জল তেষ্টা পায়, বা গরমের দিনে জল তেষ্টা পায়, মরুভূমির লোক জল না খেতে পেয়ে মারা যায়। হঠাৎ করে মনে হলো যে এরকম কিছু হচ্ছে না তো, মরে ঠরে যাবো না তো, জল পাচ্ছি না, জলটা সামনে রয়েছে, মানে ভীষণ অদ্ভুত বিষয় এটা। সবাইকে বললো, কে হাসে যে 2 হাতের মধ্যে জল, উঠে জলটা খেতে পারলে না। পারছিলাম না সেদিনকে, সত্যি পারছিলাম না, না উঠতে পারছিলাম না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল। তো আস্তে আস্তে আমি 2-4 বার চেষ্টা করলাম, জলটা পাচ্ছি না, জল লাগবে। হঠাৎ করে আমি এটা ফিল করলাম যে আমি যেন খাটে আর নেই, আমি যেন আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করেছি। ওপরে মানে একদম ফ্ল্যাট আপনি উঠছেন সেরকম না, আপনি ভেসে ভেসে যদি শুয়ে যদি ওপর খাটের ওপর উঠতে শুরু করেন, সেরকম যে ফিলটা হয় সেরকম। যে আস্তে আস্তে আমি বুঝলাম যে আমি যেখানে শুয়ে আছি আর খাটের যে ডিস্টেন্স, যেখানে শুয়ে ছিলাম অ্যাকচুয়ালি, সেখান থেকে আমি বেশ কিছুটা ওপরে হাওয়ায় ভাসছি। অদ্ভুত একটা ফিল, একবার ভালোও লাগছিলো, একবার খারাপও লাগছে, যে বুঝতে পারছি না কী হচ্ছে, অথচ এই হাওয়ায় ভাসার ব্যাপারটাও বেশ ভালো লাগছে। আস্তে আস্তে অনেকটা ওপরে উঠলাম, জলটা আমি ওপর থেকে দেখতে পাচ্ছি, জলটা আসছে। হঠাৎ করে এটাও ফিল করলাম যে জলটা ওখানে আছে, আমি আমার মধ্যে আর নেই, মানে আমি অনেকটা খাট থেকে উঠে এসেছি প্রায় সিলিং পর্যন্ত, এবং নিচে কী ঘটনা ঘটছে সেটা আমি দেখতে পাচ্ছি। নিচে এটাও দেখলাম, হঠাৎ করে দরজা খুলে আমার ছেলে আসলো, আমাকে নাড়াচাড়া করাচ্ছে, ডাকছে, এবং আমি তাকে ধরবার চেষ্টা করছি, যাকে টাচ করার চেষ্টা করছি, যেই তো আমি এখানে রয়েছি। কিন্তু আমি চেষ্টা করলাম যে এখন তো মানে আমি হাতটা এগোতে পারছি, কিন্তু ধরতে পারছি না কোনো মতেই, হয়তো আমি অনেকটা উপরে হয়ে গেছি। তখন ভাবছিলাম যে আমি অতটা উপরে উঠলাম কী করে, আমি শুয়েছিলাম, নিচের ছেলে ডাকাডাকি করছে, জলও রয়েছে, হাত নড়াচড়া করতে পারছি, কিন্তু ওই অবধি পৌঁছাতে পারছি না কিছুতেই। অনেকবার চেষ্টা করলাম, করতে করতে এবার মনে হলো যে না, আমাকে ছুতেই হবে। জলটা ছুতে পারিনি, কিন্তু ছেলেকে কোনো রকমভাবে ছাড়া যাবে না, ওকে তো ছুতেই হবে যে করে হোক, এতবার ডাকছে, কষ্ট করে একটা বাচ্চা ছেলে। শেষ পর্যন্ত নিজের শরীরে যাবতীয় যা শক্তি ছিল সমস্তটা দিয়ে আমি বললাম একবার চেষ্টা করেই দেখা যাক। প্রথমবার চেষ্টা করলাম, সত্যি পারলাম না, আবার চেষ্টা করলাম। চেষ্টা করতে 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 হঠাৎ করে মনে হলো এটাই আমার শেষ চেষ্টা, আমাকে চেষ্টা করতে হবে, না হলে খুব মুশকিল। যখনই লাস্ট টাইম আমি পুরো সর্বশেষ শক্তি দিয়ে ওকে যখন টাচ করলাম, হঠাৎ করে ঝটকা দিয়ে উঠে বসলাম খাটের মধ্যে। দেখলাম আমার ছেলে ডাকছে, বাবা কী হয়েছে, হাঁপাচ্ছ কেন? আমার তখন মনে হলো হঠাৎ করে যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। মানে সত্যি সত্যি আপনার ছেলে দরজা খুলে ঘরে ঢুকেছে, আমাকে ডাকছে এবং বলছে, বাবা হাঁপাচ্ছ কেন, ডাকছিলে কি হলো? আমি বললাম ডাকছিলাম, ডাকলে তুই আসতেই পারতিস, তখন তো অনেক ডাকলাম, এলি না বলে তো আমি তখন ওকে আর বলতে পারছি না যে আমি কী দেখলাম, কী দেখে আসলাম। নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, আমি এখন আরও বলবো, গলায় মানে হাতে কাটা দিচ্ছে, যে কী দেখে আসলাম, আমি এখনও বিশ্বাস করতে পারছি না কী দেখে আসলাম। আস্তে আস্তে একটু জল খেলাম, জলকে ধাতস্থ হলাম,
বেশ কিছুক্ষণ পর অ্যাকচুয়ালি নিজেও কিছুটা হয়তো বুঝতে পারছিলাম, কিন্তু বুঝতে পেরেও নিজেকে বোঝাতে পারছিলাম না যে আমি কি দেখলাম। তো বেশ কিছুক্ষণ পর ঘটনার পর আমি অনেক চুপ করে বসে ঠান্ডা মাথায় অনেক পর ভাবলাম যে অ্যাকচুয়াল আমি কি দেখলাম। অ্যাকচুয়াল আমি যেটাই দেখলাম, যা সারমর্ম করলে এটাই হয় যে ওই পার্টিকুলার টাইমটার জন্য আমি আমার মধ্যে ছিলাম না। যদি কেউ বলে যে মৃত্যুকে ছুঁয়ে দেখা, তো হয়তো ওই 1-2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য আমি মৃত্যুকে ছুঁয়ে দেখেছিলাম। মানে আমার মনে হয়েছিল, পরে আমি বুঝলাম যে আমি সত্যি আমার মধ্যে ছিলাম না। ওই শেষ চেষ্টা যদি আমি না করতাম, হয়তো আমি বাঁচতাম না। কি হয়েছিল আমি জানি না, ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমি ফিরে এসেছি। কিন্তু মনে যেটা আমার হয়েছিল যে আমি বেরিয়ে গেছিলাম, এবং বেরিয়ে গিয়ে বেরিয়ে যাওয়ার পর শরীর থেকে যে যা যা দেখা যায়, যা যা হতে পারে, পরিবারের লোক ডাকছে, তুমি ডেকেও শুনতে পাচ্ছ, তুমি তবু রেসপন্স করতে পারছো না, তুমি যে দেখছো সব কিছুই হচ্ছে, বাট তুমি তোমার মধ্যে নেই। আমরা বলি না যে আমার মধ্যে নেই, আমি হারিয়ে গেছি। তো সত্যি হারিয়ে গেছিলাম। হয়তো ওইটা যদি ফিরে আসতে না পারতাম, তাহলে হয়তো আজকে আমি থাকতাম না। তো এই ঘটনাটা আমার সবসময় মাঝে মাঝেই মনে পড়ে, এবং পরবর্তীকালে অনেকবার শরীর খারাপ হয়েছে, এবং শরীর খারাপের পর থেকে আমি সবসময় ওই যখনই শরীর খারাপ হয় একটা মাথার মধ্যে থাকে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, জল সবসময় পাশে রাখি যাতে একদমই কিছু না হয়। এবং কি হয়, আপনি যদি কোনো জিনিস নিয়ে বারবার বেশিক্ষণ ধরে চিন্তা করতে থাকেন, একটা টাইমে ওটাই হতে থাকে। এবং যেহেতু ঘটনাটা একবার ঘটেছে, শরীর খারাপ হলো, আপনি হয়তো অসুস্থ পড়ে রয়েছেন, এবং সেক্ষেত্রে যদি ওই জিনিসটা মাথার মধ্যে আবার আসতে থাকে, তাহলে হয়তো এরকম হতে পারে। আর তার সাথে এটাও সম্ভব যে আপনি প্রতিবারই হয়তো ফিরে আসতে পারবেন না। তো বেটার এটাই যে আমি ফিরে যাতে যেতেই না হয়। তবু আমরা জানি যে আমাদের তো মৃত্যুর কারোর নেই, কারোর হাত নেই, আমরা হবে। কিন্তু এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার জীবনে। হয়তো আমি যতদিন বাঁচবো এই অভিজ্ঞতাটা থাকবে আমার সঙ্গে। তবে কিছুক্ষণের জন্য হলেও বলে না মানুষ মৃত্যুকে দেখেছিলাম, তো মৃত্যুকে ওই কিছুক্ষণের জন্য দেখা। লোকে হয়তো বলবে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু সত্যি আমি জানি সেদিকে আমি সত্যি স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন দেখার অভ্যাস আমার আছে। অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন আমাদের কাজই হচ্ছে স্বপ্ন দেখা, মানুষকে স্বপ্ন দেখানো। স্বপ্ন দেখতে আমার ভীষণই ভালো লাগে, এবং স্বপ্ন আমি বিভিন্ন ভয়ের স্বপ্নও দেখেছি, খারাপ স্বপ্ন, ভালো স্বপ্নও প্রচুর দেখেছি, কারণ আমাদের কাজটাই স্বপ্ন নিয়ে কাজ করা, স্বপ্নের জগতে কাজ করা। কিন্তু এটা স্বপ্ন আমি বলতে কোনো দিনই নারাজ এই কারণে, কারণ আমি যা দেখেছিলাম আমার চোখের সামনেই হয়েছিল। স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা পার্থক্য থাকবে তো, একদমই তাই। কারণ আমি যা দেখেছিলাম আমার চোখের সামনেই হয়েছিল, এবং আমি এটাকে ফিল করেছিলাম রীতিমতো। ওকে, তোমার স্বপ্ন হওয়াটা না একটু অস্বাভাবিক এই কারণে, কেননা উনি তো এর আগে কখনো ওপর থেকে নিশ্চয়ই ওনার ঘরটাকে দেখেনি ভেসে ভেসে। উনি যখন ওপর থেকে দেখছেন তখন তো ওপর থেকে দেখতে পাচ্ছেন, সেটা কি করে সম্ভব? একদমই তাই। এই প্রসঙ্গে বলতে গেলে আমার একটা কথা বলা উচিত, যেহেতু আমরা ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে কাজকর্ম করি, আমাদের চোখে ভীষণ তো তৈরি হয়ে যায় ওপর থেকে কেমন লাগে। অনেকে এটা বলেছে তোমার চোখে তো সবসময় পার্সপেক্টিভ ঘোরে, এই ঘোরে ওটাকে বলে ইগলস পার্সপেক্টিভ। হ্যাঁ, যে বার্ড আই ভিউ থেকে তুমি হয়তো দেখেছি, তোমার পক্ষে তো এটা কোনো অসম্ভব ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে কি, লোককে তো আমি বোঝাতে পারবো না যে হতে পারে আমি দেখেছি, হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে, কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা হতে পারে না। সেটা তো আমি জানি আমি কি ফিল করেছি। তো ওটার মধ্যে একটুখানিও জল মেশানো ছিল না, বা কোনো কাল্পনিক ঘটনা ছিল না, বলতে গেলে ওটা সম্পূর্ণটাই বাস্তব ছিল, যেটাকে আমি একদম ফিল করে এসেছি। এবার যেটা ফিল করে সেটার সাথে আমি কোনো রকমভাবেই করতে পারবো না, ঠিক। তবে এই প্রসঙ্গে এটা বলা, যদি স্বপ্ন নিয়ে কথাবার্তা যেহেতু হচ্ছে, স্বপ্নর সাথে আবার জানি না বাস্তবে কিছু ঘটনা আছে, একটা দুটো ঘটনা খুব কাকতালীয় বলতে পারেন, কিন্তু আমরা তখনই কোনো ঘটনাকে বলি কাকতালীয় যখন জীবনে কোনো একবার হয়তো আমার সাথে ঘটে গেল। কাকতালীয় ব্যাপারটা সেটার সাথেই আসে, কিন্তু যে ঘটনাগুলি আপনার জীবনে রিপিটেডলি ঘটে, তখন আপনার মনে একটা বিশ্বাস জন্মাতে বাধ্য হয় যে এই ঘটনাগুলোর সাথে আপনার কোনো জায়গায় সম্পর্ক আছে, বা সামহাও আপনার মধ্যে কোনো কিছু একটা আছে যেটা দ্বারা আপনি জাজ করতে পারেন। এরকম একটা ঘটনা বলবো, যেরকম ঘটনা আমার জীবনে হয়তো অনেকবার ঘটেছে, ঠিক, যেটা আমার কোনো স্বপ্ন নয়, যেটা একদম ধ্রুব বাস্তব সত্যি কথা। এবং যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তাদের কাছে আমি অনেকবারই ঘটনা শেয়ার করেছি। সেটা হচ্ছে গিয়ে নেক্সট কিছুক্ষণের মধ্যে বা আগাম ভবিষ্যৎ সম্বন্ধে আপনার মধ্যে একটা ধারণা তৈরি হওয়া। আমি জানি না এই ঘটনাটা কতজন মেনে নেবেন, অনেকেই হয়তো যারা দেখবেন হয়তো এই প্রোগ্রামটা ভাববেন হয়তো ভুল বকছি, কিন্তু যারা মোটামুটি আমাকে কাছ থেকে চেনেন বা আমার আশেপাশে থাকেন তারা মোটামুটি জানে এই জাতীয় ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, তার অনেকগুলো উদাহরণ তারা চোখের সামনেই দেখেছে। আমি একটা সন্ধেবেলা কথা বলবো, আমার এক বন্ধুর সাথে আমার দেখা করার কথা ছিল, তো সামহাও
সে আমাকে বলে যে এই মুহূর্তে আমি দেখা করতে পারছি না, একটা কাজ আছে, আমরা 2 ঘন্টা পর মিট করব। ঠিক, তো 2 ঘন্টা পর মিট করবো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওই 2 ঘন্টা আমি কী করবো না করবো, আমি বাড়িতেই চলে যাই। এলাম বাড়িতে ওয়েট করে 2 ঘন্টা পর আমরা মিট করব। এবার আপনি হয়তো জানেন যে কলকাতা থাকেন বা যারা শিলিগুড়ি থাকেন, আমি কলকাতার কথাই বলছি। কলকাতাটা মেট্রো সিটি, আমি যেখান থেকে থাকি, পুরো কলকাতা সম্বন্ধে আপনার আইডিয়া করা খুব মুশকিল যে সন্ধেবেলা কে কোথায় যেতে পারে। একদমই তাই। ঠিক, আপনার সাথে কোনো বন্ধু যদি আপনি যদি কোনো বন্ধু থাকে, তাহলে মোটামুটি আপনাদের আমরা কী করি, আমাদের একটা চেনা প্লেস থাকে যে এইখানে আমরা যেতে পারি, এখানে হতে পারে, বা এখানে আমরা আড্ডা দিই, তো পরবর্তীকালে তো এখানেই যাব। ঠিক, বাড়িতে গিয়ে সামহাও আমার একটা ফিল হয় যে আমার বন্ধু হয়তো আমার সাথে সত্যি কথা বলছে না সামহাও, বা কোনো কিছু লুকাচ্ছে, বা কিছু একটা বিপদে ঘটতে যাচ্ছে যেটা আমাকে হয়তো বলতে চাইছে না। এবং তারপর বাড়িতে অনেকক্ষণ পায়চারি করে, অনেক কিছু করে আমি চলতে শুরু করি। একদম সত্যি কথা বলছি, যেটা হয়তো কেউ বিশ্বাস করবেন না বা জানি না। আমি চলতে শুরু করি। চলতে মানে কলকাতা শহরে আপনি আপনার বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি কোথায় যাবেন আপনি জানেন না, কিন্তু আপনি সামহাও কেউ হয়তো আপনাকে, আপনার সিক্স সেন্স আপনাকে একটা গাইড করছে আপনাকে কোথায় যেতে হবে। এবং চলতে চলতে আমি হঠাৎ করে মানে এমন জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেটা কোনো দিন আমি যাইনি এর আগে। কলকাতা শহরে প্রচুর জায়গা আছে, আমার বাড়ির আশেপাশে প্রচুর জায়গা আছে যেখানে হয়তো ঘুরে দেখাও হয়নি। এদিক ওদিক সেদিক ওদিক করতে 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 আমি সেখানে গেলাম, এবং কি দেখলাম আমার বন্ধু সেখানে রয়েছে। আমি জাস্ট পিছনে দাঁড়ালাম এবং দেখলাম সে যথেষ্ট বিপদের মধ্যে রয়েছে হঠাৎ করে। এবং সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল, যে আমাকে জিজ্ঞেস করলো তুই এখানে কী করছিস। আমি তো বলিনি আসতে। হ্যাঁ, আমাকে বলিসনি, কিন্তু সামহাও আমার ফিল হলো যে একটা বিপদ ঘটতে চলেছে, যার জন্য আমি খুঁজে খুঁজে আসলাম এখানে। বললো এখানে আসার তো কথা নয়, এখানে এই জায়গাটা তোরও চেনা নয়, আমারও চেনা নয়, না কোনো দিন আমরা এখানে এসেছি, তাহলে এটা হলো কী করে। তখন আমি তাকে বললাম যে না, হয়তো তোর চেনা নয়, আমার চেনা নয়, কিন্তু সামহাও আমি চিনি, আমি জানি আমার সিক্স সেন্স কাজ করছে ওখানে। এবং সামহাও ওই ঘটনার পর থেকে, এই ঘটনা আমার প্রথম দিন মনে ছিল কাকতালীয়, অনেকে বলেছিল কাকতালীয়, তুমি ভেবেছো হয়েছে, মিলে গেছে। আমি কখনোই মানতে চাইনি কাকতালীয়, কারণ কাকতালীয় হলে আমরা সবসময় চেনা জায়গাতে যাই। অচেনা একটা জায়গা যেটা আপনি জানেন না, শোনেন না, সেটা সম্বন্ধে অলরেডি আপনার ব্রেন আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ওই জায়গায় তোমাকে পৌঁছাতে হবে, তো সেটা একটা কাকতালীয় হতে পারে না। যাই হোক, এই ঘটনার পরবর্তী এরকম 3-4টে ঘটনা সেম হয়েছে আমার সাথে, যেখানে আমি একইভাবে ঘটনার আগেই পৌঁছে গেছি। তো এখন থেকে আমার বিশ্বাস হয়েছে এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এগুলো সামহাও আমার সঙ্গে ঘটে। তো যাই হোক, আমি সৌভাগ্যবান, হয়তো এই যদি বিপদের পূর্বাভাস আমি আগেই পেয়ে যাই, যার জন্য আমি হয়তো আগে থেকে কিছু প্ল্যানিং করে রাখতে পারি, হয়তো সামহাও বলে দেয় যে এটা হতে চলেছে তোমার সঙ্গে, ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন। তো এবার দ্বিতীয় গল্পে আসি। দ্বিতীয় গল্পটা নেহাতি ভৌতিক গল্প, তবে গল্প নয় আমার কাছে, হয়তো সবার কাছে গল্প, কিন্তু আমার কাছে গল্প নয়, কারণ এটা সত্য ঘটনা একদমই। আমাদের অনেকেই আছে, আমরা গল্প শুনতে ভালোবাসি আর ভূতের গল্প শুনতেও ভালোবাসি। অনেকের ভূতের গল্পে ভয় লাগে, অনেকে আবার শুনতে বেশ ভালো লাগে। ভূতের গল্পে এমনি শোনার, ভৌতিক পরিবেশ তৈরি করে শোনার মধ্যে একটা পার্থক্য আছে। আমার খুব মনে পড়ে ছোটোবেলায় আমি যখন আমার ইংলিশ টিচারের কাছে পড়তাম, পার্টিকুলার যখন সন্ধ্যেবেলায় লোডশেডিং হয়ে যেত, তখনকার দিনে কলকাতা শহরে লাইট অফ হতো, এখন যেমন হয় না একদমই, তখনকার দিনে হতো। তো ওই সময় আমাদের লাইট অফ হয়ে গেলে আলাদা একটা ভয় থাকতো। কেন ভয় থাকতো? ওই সময় লাইট অফ হয়ে গেলে আমাদের টিচার কী করতেন, সবাইকে নিয়ে একটা অন্ধকার, অলরেডি ঘর অন্ধকার, তার মধ্যে উনি ভূতের গল্পই বলতেন। বাহ। এবং মজাদার বিষয় এটাই, গল্প যখন শুনছি তখন তো আমরা একটা ভয় থাকতোই আলাদা, কারণ অনেক বয়স ছোটো ছিল, ক্লাস 9-এ পড়ি, একটা ভয় লাগতোই, গা ছমছম করা পরিবেশ থাকতো। সমস্যাটা হতো যখন আমরা দেখতাম, মানে হাসির পরিবেশ এটাই, গল্প শেষ হয়ে যাওয়ার পর যখন লাইটটা আসতো, এবং গল্পটা তখনই শেষ হতো যখন লাইটটা আসতো, সেই লাইটটা যদি 2 ঘন্টা পরে থাকতো তাহলে স্যার কিন্তু গল্পটা বাড়িয়ে যেতেন, মানে ওই গল্পের শেষ হতো না, এরকম একটা ব্যাপার। যে গল্পটা শেষ হয়ে গেলে ভাবছি এত ভয় পাচ্ছি ভীষণ, গল্পটা শেষ হয়ে গেলে ভালো হয়, কিন্তু শেষ হতো তখন লাইটটা আসলে। লাইটটা আসার পর আমরা অনেক বন্ধুকে অনেক বিভিন্ন জায়গায় মানে উদ্ধার করতাম। যেমন একজন টেবিলের তলায়, একজন হয়তো জানলার পর্দা নিয়ে বসে রয়েছে মাথা বন্ধ করে, একজনকে আমি পেয়েছিলাম যে কার্পেটে বসতাম আমরা, অ্যাকচুয়ালি কার্পেটের তলায় মাথা ঢুকিয়ে বসেছিল, মানে অন্ধকার তো দেখা যায় না, কিন্তু গল্পগুলো এরকমই ভৌতিক হতো। এবং ওনার গল্পে বিশেষ করে যেটা থাকতো, মানে ক্যারেক্টার যেটা উনি ইউজ করতেন, কোনো এক ভদ্রমহিলা লাল সিঁদুর পরে সাদা স্থান পরে দাঁড়িয়ে আছে দরজার পাশে, আর গলা ভীষণ ওনার ছিল যে ভৌতিকই শোনাতো। তো যাই হোক, তো আজকে যে গল্পটা বলবো এটা নিতান্তই ভৌতিক হতে পারে, কিন্তু আমার কাছে
আমি অ্যাকচুয়ালি ভূতে বিশ্বাস করি আবার করিও না, পরিবেশের উপর ডিপেন্ড করে। হয়তো অনেক লাইট জ্বলছে, তার মধ্যে কেউ যদি বলে যে ভূত আছে, আমি মানবো না ভূত আছে, কিন্তু সেই লাইটটা বন্ধ করে কেউ যদি বলে ভূত আছে, তাহলে আমি মানবো হ্যাঁ সত্যি ভূত আছে। একটুখানি ভীতু বলা যেতে পারে আমাকে, যে আমি ভীষণই ভীতু এগুলোকে নিয়ে। তো যাই হোক, ছোটোবেলায় আমার বাবা মারা যান অনেক আগেই, ক্লাস 8-এ পড়তে। তো সেই সময় একটা হয় না, মানুষ মারা গেলে যেটা একটা থাকে, গা ছমছম করা ব্যাপার থাকে, তো সেটা ব্যাপারের সাথে আমরা অভ্যস্ত ছিলাম। প্রথমে দাদু মারা গেছিলেন প্রথমে 95-এ, তারপর বাবা মারা যান 1 বছর পরে। ওই ব্যাপারটা ছিল, একটা গা ছমছম করা ব্যাপার। এবং পরবর্তীকালে আমার লাইফে অনেক দুর্ঘটনা ঘটে, এবং যার জন্য 2017-তে আমি আমার মিসেসকেও হারাই। তো যাই হোক, তো তারপর ওই রাত্রিবেলা বাড়িতে একা থাকা, লাইট জ্বেলে থাকতাম আমি, যে খুব ভয় ঠয় লাগে। তো একটা টাইমের পর কী হয়, আপনি যখনই কোনো প্রিয়জনকে হারান, একটা টাইমের পর আপনার ওটা অভ্যস্ত হয়ে যায়, একটা অভ্যস্ত হয়ে যান আপনি পরিবেশটার সাথে। তারপর আপনি আবার নর্মাল পরিবেশে ফিরে যান। প্রথম কয়েকদিন সত্যি ভয় লাগে আমাদের। তো আমিও ফিরে গেছিলাম, নর্মাল লাইফ হয়ে গেছিলো। প্রায় 1-1.5 বছর ঘটনাটা পরে বলছি, যখন মিসেস মারা যাওয়ার ঠিক 1.5 বছর ঘটনা পরে। যেহেতু আমি ক্রিয়েটিভ, প্রথমেই বলেছিলাম আপনাদের আমি ক্রিয়েটিভ পার্সন, তো আপনি জানবেন মোটামুটি আমাদের রাত জাগার একটা অভ্যাস রয়েছে, বদ অভ্যাস বলতে পারেন এটাকে, অভ্যাস তো নয়, বদ অভ্যাস। তো আমাদের 2-3টের আগে মোটামুটি ঘুম আসে না। আর এটা কথায় বলে যে রাত্রিবেলা ঠিক 2টোর পর থেকেই ভূতে বেরোয়, ওদের ভ্রমণটা ওই সময়তেই শুরু হয়, যে 2টোর থেকে 4টে মাহেন্দ্রক্ষণ ওদের জন্য ওই সময়টাই বেরোয়। তো মাঝে মাঝে আমিও কৌতূহলবশত বা কৌতূহলবশত দরজা খুলে মাঝে মাঝে দেখতাম ভূত ফুত আছে কি না। আর আমার বাড়ির পরিবেশটা একটুখানি হলেও ভৌতিক, পুরনো বাড়িতে থাকি সাউথ কলকাতা, একদম একটু হলেও ভয় লাগে মাঝে মাঝে, কারণ পিছন দিকে তাকিয়ে ভাবি যে অন্ধকারে যদি কেউ দাঁড়িয়ে আছে, এই ব্যাপারটা সবসময় থাকে আমাদের মধ্যে। তো যাই হোক, অন্যান্য রোজকার দিনের মতো সেদিনকে আমি কাজকর্ম করে শুতে গেছিলাম। এখানে একটু পরিবেশের বর্ণনাটা দিই, কারণ আমরা যখনই কোনো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করি, পরিবেশটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে আমি কোথায় রয়েছেন না রয়েছেন। তো আমার বাড়িতে মূলত 2টি ঘর। একটি ঘর হচ্ছে আপনার ডাইনিং ঘর, যেটাকে ডাইনিং রুম বলি আমি, যেখানে আমরা সবাই এসে বসে কথাবার্তা হয়, আর ভিতরে একটা বেডরুম। তো পাশাপাশি 2টোই ঘর, এবং ঘরের দরজা একটাই, ডাইনিং রুম দিয়ে ঢুকতে হয়, তারপর বেডরুমের সাথে লাগোয়া। এবং আমার ঘরের পরিবেশটা একটু বলি। আমার ঘরটা কিন্তু ওই দেওয়াল আমরা যেটা বুঝি ঝাঁ চকচকে দেওয়াল সেরকম নয়। ঘরের মধ্যে নোনতা দেওয়াল, যেখান থেকে চুন খসে পড়ছে, পুরনো দিনের বাড়ির দরজা জানলা, মানে একটু বেশি ধাক্কা লাগলে ভেঙে পড়বে, টুকটাক আওয়াজ, এগুলো নিয়েই থাকতে হয়। ওয়াশরুম থেকেও মাঝে মাঝে টুপ 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 করে জল পড়ার শব্দটাও পাওয়া যায়। মানে একটা ভৌতিক পরিবেশ তৈরি করতে গেলে যা যা কিছু লাগে সমস্ত উপাদানটাই মজুদ আমার বাড়িতে। হ্যাঁ, মানে ভূত একটু ভয় যার থাকবে, ভূতের ভয়, সে রাত্রিবেলা একটু ভয়ই পাবে। স্বাভাবিক, আমিও ভয় পেতাম মাঝে মাঝে পেতাম না। আর রাত্রে তো কাজ করতেই হবে, রাত্রে শুয়েও পড়তে পারি না। কাজ শুরু করে সেদিনকে কাজকর্ম করে আলটিমেটলি শুতে গেছিলাম, মানে শোবো না, কিছু কিছু কাজ করব, মাথায় চিন্তা ভাবনা করবো বা কিছু একটা নিয়ে থাকবো। তো বিছানায় শুয়েছিলাম রাত্রি, ঠিক আমার সময়টা মনে হচ্ছে রাত্রি 1:30 বাজে, একদম 1:30টার সময় ভিতরে ঘরে শুয়ে রয়েছি। ডাইনিং রুমটা অফকোর্স অন্ধকার একদম। আর আমার ঘরেও ঠিক বেড সাইডের পাশে একটা ল্যাম্প জ্বলছে, হলুদ, আমি ওয়ার্ম লাইট খুব পছন্দ করি, ওয়ার্ম লাইট জ্বলছিল একদম অল্প, যাকে বলে। শুয়ে আছি, একটু একটু ফোন ঘাঁটছি, দেখছি এদিক ওদিক দেখছি। হঠাৎ করে আমার বাড়িতে একটা কলিং বেলের শব্দ, রাত্রি 1:30 বাজে। আমি ভীষণ অবাক। সবার প্রথম হচ্ছে, সারা দিনও আমার বাড়িতে কেউ কলিং বেল বাজায় না, কারণ আমার বাড়িতে অতিথির আগমনটা বেশ কমই হয়, এবং যারা আসে তারা অলরেডি বলেই আসে আমি আসছি। আর আজকালকার দিনে আমরা জানি মোটামুটি যবে থেকে আমাদের হাতে মোবাইল এসছে, কলিং বেলটা প্রায় বন্ধই হয়ে গেছে। লোকে বাড়ি এসে ফোনটাই করে, ভাই এসে গেছি, দরজা খোল। কলিং বেল বাজায় না কেউ। তো আমার বাড়িতে এমনিতেই কেউ আসে না, তাই জন্য কলিং বেলের ইউজটা হয় না। রাত্রি 1:30টার সময় কলিং বেল কে বাজালো? মাথার মধ্যে প্রথমেই প্রশ্ন যে কে বাজালো। একটু আধা শোয়া ছিলাম, একটু উঠে বসলাম যে না, কলিং বেল কে বাজালো এই সময় হঠাৎ করে? এইটা তো রাত্রি, এটা তো কলিং বেল বাজানোর সময় না। ভাবছি যাবো কি যাবো না, দেখবো কি দেখবো না, এই ভাবতে 2-3 দিনের মধ্যে আরেকবার কলিং বেল। ভাবলাম আবার কলিং বেল, মানে কেউ তাহলে নিশ্চয়ই এসছে যার আসার কথা। কিন্তু প্রথম কথা হচ্ছে, কলিং বেলটা যেখানে লাগানো সেই জায়গাটা আসতে গেলে বাইরে আরেকটা দরজা আছে, সেটাকে খুলে আসতে হয়, সেই দরজাটা বন্ধ। ভয়ের সূত্রপাত সেখান থেকেই। কলিং বেল বাজাতে গেলে ঘরে যেখানে কলিং বেল লাগানো আছে তার বাইরে একটা দরজা পড়ে, যেটাকে আমরা সদর দরজা বলি।
ওই দরজাটা কিন্তু খিল লাগানো আছে, যেটা খোলার কোনো শব্দ আমি পাইনি। ওটা না খুললে ভিতরে কলিং বেল বাজানো সম্ভব নয়। সেই এই সমস্ত বাধা মেনেও কিন্তু দুবার কলিং বেল আমার কানে এসছে, এবং আমি কিন্তু শটান ঘুমের মধ্যে নেই, তখন জেগেই আছি। এটা কিন্তু আগের ঘটনাটার মতো স্বপ্ন নয়, এটা একদম বাস্তব ঘটছে আমার সঙ্গে। তাই আমি ভাবলাম দুবার কলিং বেল কে বাজালো, আর বাজলেই বা কী করে বাজালো, কারণ দরজা তো বন্ধ। আমি বললাম আর একটু ওয়েট করে দেখা যাক, হয়তো কানের ভুল হতে পারে, সারাদিনে তো প্রচুর শব্দ শুনি, হঠাৎ করে এই শব্দটাই হয়তো কানে এসছে। তো না, শব্দটা আরেকবার কানে আসলো, এবং সত্যি তখন ভাবলো না, সত্যি কলিং বেলটা বেজেছে। তখন আর বলতে এখন আবার ভয় লাগছে, যে ভাবছি যাবো কি যাবো না, গেলে কি হাতে কিছু নিয়ে যাব, কে আসলো না আসলো। আস্তে আস্তে খাট ছেড়ে উঠলাম, দরজা বের করে ডাইনিং রুমে ঢুকলাম, দরজা খুলে ডাইনিং রুমে ঢুকে খুব সাবধানে দরজাটা খুললাম। এবং ব্যাপারটা এরকমই সত্য, আজকের দিনে আমার বাড়িতে ওই জায়গাতে একটা লাইট লাগিয়েছিলাম পরবর্তীকালে আমি ভয় পেয়ে, তখন ওই জায়গাতে লাইট ছিল না কোনো, এবং পুরো গলিটাই আমার বাড়ির ওই জায়গাটা অন্ধকার। দরজাটা খুললাম ভয়ে ভয়ে, যে কাকে দেখবো জানি না, এক্সপেকটেশন কে আছে বাইরে দাঁড়িয়ে জানি না, কিন্তু দরজাটা খুললাম। খোলার পর বাইরে গিয়ে যখন দেখলাম কেউ নেই, ভীষণ অবাক। আমি বললাম চোর টোর আসলে তো কলিং বেল বাজাবে না, তাহলে কী বাজালো। একটু এদিক ওদিক দেখে তখন বেশ ভয় লাগছে। আর আনফর্চুনেটলি ওই দিন বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো আমি আস্তে আস্তে ঢুকে দরজাটা আবার বন্ধ করে কোনো রকমে খাটে গিয়ে বসলাম, যে না একটু স্টেডি থাকতে হবে যদি কেউ এসে থাকে। তো এই ঘটনা চলছে, আমি বসে রয়েছি, ভাবছি কে আসছে, কে এলো না এলো, কলিং বেলটার ব্যাপারটা মাথায় ঢুকছে। তো আমি যেখানে ছিলাম, মানে যেখানে শুয়েছিলাম তার পাশেই কাঠের জানলাটা এমনই যে অনায়াসে সেই জানলায় কেউ হাত দিতে পারে, মানে লম্বা লম্বা লোহার রড লাগানো আছে, তার মাঝখান দিয়ে কাঁচার জানলা, পিছনে কাঠের জানলা, গ্রিল বলে কোনো ব্যাপার নেই, বা যেটা আমরা এখনকার দিনে বুঝি গ্রিল লাগানো থাকে কাঁচের জানলা, সেরকম কিছু নয়। তো বসে বসে ভাবছি এই সময় যে কী হলো। হঠাৎ করে জানলায় ঠিক 3খানা টোকা, টক টক টক। এই শব্দটা সত্যি আমি ভুলবো না, কারণ এইভাবে জানলায় কেউ টোকা মারেনি, মানে আমি আমার জীবনকালে এই শব্দ কোনোদিন শুনিনি। এই শব্দটা শুনলে আজও আমার ভয় লাগে। কলিং বেল ছেড়ে এবার দরজায় জানলায় আমি ভাবছি জানলাটা খুলবো, দেখবো কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। বিগত লাস্ট 20 মিনিট ধরে আমার সঙ্গে যেটা ঘটছে সেটা আপাতত আমার দৃষ্টিতে একটা ভৌতিক ঘটনাই চলছে, যে এই ঘটনাটা কোনো আমি মিল খুঁজে পাচ্ছি না। আর সবথেকে বড় প্রবলেম, মোবাইলটাও এমন দরজা খুলবার সময় এমন জায়গায় রেখে গেছি, নিজেই মনে করতে পারছি না যে মোবাইলে ফোন করে কাউকে ডাকবো, ফোন করে যে কেউ আয় কর। তো ভাবছি কি আবার ঠিক একই শব্দ, টক টক টক। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমার মিসেস যখন বেঁচে ছিলেন তখন আমাকে নীল বলে ডাকতেন, তো সেই নামটার সাথে ভীষণভাবে অভ্যস্ত ছিলাম। তো যাই হোক, তো আমি শব্দটা শুনে ভাবছি কে এলো না এলো। হঠাৎ করে আপনি যদি কোনো শীতল কণ্ঠের আওয়াজ শুনেছেন কি না আপনারা জানি না, আমার দর্শক বন্ধুরা যারা রয়েছে, শীতল কণ্ঠের আওয়াজ কাকে বলে না, কোল্ড ব্লাডেড ভয়েস, সেটা যদি কোনো শুনেছেন কিনা জানি না, তবে আমি সেদিনকে শুনতে পেয়েছিলাম। বাইরে থেকে একদম মহিলা কণ্ঠে, ঠিক আমার মিসেস যেভাবে ডাকতো ঠিক সেই কণ্ঠে একটা ডাক ছিল, নীল। এইটা বলতে আমার গায়ে কাটা লাগছে, যে ওই শব্দটা শোনার পর আমি সত্যি বিছানায় বসে গেছিলাম। বাড়িতে তখন ফুল স্পিডে পাখা চলছে, আমি জানি না এরপরের স্টেপ আমার কি হওয়া উচিত, কারণ গলাটার সাথে আমি ভীষণভাবে পরিচিত, ডাকটার সাথে আমি ভীষণভাবে পরিচিত, মানে লাস্ট 17 বছর ধরে আমি পরিচিত ওই ডাকটার সাথে। এই ডাকটা ভুল হতে পারে না, কিন্তু যে ডাকটা ডাকছেন তিনি নেই পৃথিবীতে। দুটো জিনিসকে আমি কখনোই ম্যাচ করাতে পারছিলাম না। হঠাৎ করে ভাবলাম কি ঘটলো তাহলে, এই দরজায় ডাকা, দরজা খুলিনি বলে কি জানলায় ডাকলো এসে, জানলা ডাকলো, মানে এরপরের ঘটনাটা আমার সত্যি জানি না আমি কী করব। মোবাইল খুঁজে পাচ্ছিলাম না, ঘরের লাইটটাও তো আমি আমার অভ্যাস মতো একদম ডিম করা, ঘরের সামনে অনেক কিছু তখন দেখতে শুরু করলাম। তখন ভয় সত্যি, মানে এই ঘটনা যদি আপনার সাথে কোনদিন হয় আপনি হয়তো বুঝতে পারবেন রিয়েল ফিলিংস। একদম মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমিও ঠিক আপনারই মতন ওই লাইট জ্বললে ভূতের ভয়টা পাচ্ছি না, কিন্তু লাইটটা অফ হলে পরে মানে না মানার কোনো জায়গা নেই, ওরকম ব্যাপারটা আমার এর আগে যেরকম হয়েছিল, মানে অনেকটা ভালোবাসা বলতে পারেন বা বলতে পারেন, যে ভাবতাম যে না কোনো দিন আসলে সামনাসামনি দেখা করবো, সামনাসামনি দেখলে আমি কোনো দিন ভয় পাবো না, কারণ এই লোকটার সাথে আমি এত বছর ধরে সংসার করেছি তো ভয় পাবো না।
কিন্তু সেদিন সত্যি ভয় পেয়েছিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম। শুধু ভাবছিলাম যে কী অবস্থায় দেখবো আর কীভাবে দেখব। তো এই অবস্থায় বিছানায় বসে রয়েছি, ভাবছি কী করব না করব, কাকে ডাকবো, ডাকবারও কোনো নেই, মোবাইলে খুঁজে পাচ্ছি না। আলটিমেটলি মাথায় একটা বুদ্ধি আসলো, যেটা হয়তো সেই সময়ের জন্য খুব উপকার ছিল। হাতের সামনে একটা ওষুধ ছিল, আমি মাঝে মাঝে ঘুম না আসলে আমরা ঘুমের ওষুধ খাই আমি, যাতে ঘুমটা হয়, কারণ আমাদের জন্য ঘুমটা ভীষণ দরকার ক্রিয়েটিভ মানুষদের জন্য। তো আমি একটা ওষুধ খেয়ে শুলাম, কিন্তু নর্মালি খেয়ে সেদিনকে ঘুমটাও আসছিল না, কারণ লাইটটা কিছুতেই আর বন্ধ করার সাহস দেখাতে পারছিলাম না। আর মাথার মধ্যে এটাও চলছিল, লাইটটা বন্ধ যদি করি ঘুম তো আসবে, কিন্তু এরপরে কী হবে জানি না, লাইটটা জেলে থাকলেও যে জ্বালানো থাকলেও যে আমি ভিতরে কি দেখবো না দেখবো, এটা ওটা তো সেদিনকে ঘুম আসা, কখন ঘুম এসেছিলো আমি জানি না, কিন্তু যতক্ষণ ঘুম এসেছিলো ততক্ষণ আমি জানি যে ততক্ষণ আমি কীভাবে কাটিয়েছিলাম সেটা আমি জানি। সেই ঘটনাটা কতক্ষণ ধরে চলেছিল এটা জানি না, হয়তো হতে পারে 20 মিনিট বা 30 মিনিট, বাট এটা আমার জীবনে যদি ভৌতিক ঘটনা বলেন বা সব কিছু বলেন, এটাই বলবো আমার জীবনের সেরা ভৌতিক ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল। অফকোর্স আমি এই এক্সপিরিয়েন্স চাইবো না হতে, যাতে হোক, কারণ প্রতিবারই এই ভূত ব্যাপারটাই আমার একটা ভীষণ ভয়ের। তবে এটা একটা সেরা ঘটনা ছিল আমার সঙ্গে, যেটা হয়েছিল এবং যথেষ্ট ভয় পেয়েছিলাম। ভয় লাগার মতনই জিনিস। সে যতই নিকটতম লোকই হোক না কেন, তাদের মৃত্যুর পর তাদেরকে দেখা, এটা মনে হয় একটা চলে যাওয়াটার সাথে যখন মানিয়ে নিই আমরা, তারপর ফিরে আসা বা চোখের সামনে দেখতে পাওয়াটা একদমই তাই, ভয়ঙ্কর। না, ছোটোবেলায় মায়ের মুখে শুনেছিলাম, দাদু যখন মারা গেছিলো বা এর আগে যখন মারা গেছিলো, তারা শুনেছিল অনেকে দেখে এটাকে। আমি কোনোদিন এগুলোতে বিশ্বাস করিনি, করতাম না। কিন্তু এই গলাটাকে আমি কখনো অবিশ্বাস করতে পারি না, কারণ আলটিমেট আমি দেখি না দেখি আমি কানে এটা শুনেছিলাম কিছু। আর কানের ডাকটা আমার আজও মাথায় আছে এই কারণে, ওই ডাকটা ভীষণ পরিচিত স্বর, ওটার ভুল হতে পারে না। বা যেটা আমার দরজায় যেটা আওয়াজ, কলিং বেলের শব্দটাও ভুল ছিল না, বা জানলায় যে 3খানা ওই নখ ছিল, টক টক টক, ওই শব্দটা আমি আজও ভুলিনি, আজও মনে আছে। এবং আজও ঘরের মধ্যে রাত্রিবেলা ওই সময় থাকলে আমার বেশ ভয়ই হয় যে কিছু তো হবে না, তো এটা একটা রয়েই গেছে ভয় সবসময়। কিন্তু তবুও বাড়িটা আমি ছাড়িনি, কারণ হোক ভৌতিক বা হোক যাই হোক না কেন, ওই পরিবেশটা আমার বেশ ভালোই লাগে। বাহ, মানে এটাতে ছাড়া আর কিছুই বলতে পারলাম না। তার কারণ হলো জিনিসটা কোথাও গিয়ে একটা একটা খারাপ লাগার ব্যাপার ডেফিনেটলি আছে, কারণ যেই গলার আওয়াজটা আপনি শুনেছিলেন সেটা আপনার ভীষণ কাছের লোক, ভীষণ পরিচিত। কিন্তু ওই যে বললাম, যখন আপনি বা ও বললো যে যখন সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেয় মানুষ, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যায়, তারপরে সে যতই নিকটতম হোক না কেন, একটা কোথাও গিয়ে কিন্তু সেটা একটা অন্যরকম ব্যাপার তৈরি হয়, ফিল ডেফিনেটলি হয়। আর তৃতীয় যে ঘটনাটা আপনি বলছেন, তৃতীয় ঘটনাটা বলবার আগে একটু আমার চরিত্রের দিকটা বলি। ক্রিয়েটিভ মানুষ হতে পারি আমি, কিন্তু একটু অ্যাডভেঞ্চার প্রিয়। মানে আমার অ্যাডভেঞ্চারটা লাইফে ভালোই লাগে, মানে যাকে বলেন না যে যেচে বাঁশ নেওয়া, সেই ব্যাপারটা আমার মধ্যে রয়েছে। এবং যাই জন্য আমার জবের মধ্যে একটা ভীষণ বেশ খানিকটা পোর্শন আমাকে বাইরে ট্রাভেল করতে হয়, এবং ট্রাভেল জিনিসটা আমি ভীষণ উপভোগ করি একটাই কারণে, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন চ্যালেঞ্জ, নতুন অ্যাডভেঞ্চার, এই একটা শখ বা নেশা রয়েই গেছে। তো যাই হোক, তো তখন কলকাতায় ছিলাম, যদিও এই তৃতীয় ঘটনাটা এরকম নয় যে বাইরের কোথাও, কলকাতা শহরেই 3টে ঘটনাই কলকাতা শহরেই কথা বলছি আমি। তো তৃতীয় ঘটনা হচ্ছে, তখন আমাদের একটি পুরনো সেন্টারে রেনোভেশনের কাজ চলছিল। তো একটু আগে পিছিয়ে যাই এই ঘটনা বলতে গেলে। তো আমাদের সব জায়গাতে একজন পিয়ন থাকেন যিনি দেখভাল করেন, এবং তারা মোটামুটি অফিস বন্ধ হলে চলে যায় বাড়িতে। তো পার্টিকুলার ওই সেন্টারের পিয়ন যেতেন না, উনি বৃদ্ধ মানুষ ছিলেন, তো উনি থাকতেন ওখানে এবং থেকে দেখভাল করতেন। এবং আমাদের প্রোডাকশান ছিল বলে ওই সময় রাত্রিবেলা ওই জায়গাটা কাজটা হতো, এবং তাদের মুখে মাঝে মাঝেই শুনেছি এখানে ভূত আছে, এই আছে সেই আছে, যেটা আমি কোনোদিনই নিজেকে বিশ্বাস করাতে চাইনি যে ভূত আছে। এটা ভুল কথা, এটা হতেই পারে না, ভূত আছে অদ্ভুত কথা, তো মানুষ কাজ করছে রাত্রিবেলায়, ভূত আছে হতে পারে না। তো যাই হোক, কালক্রমে কী হয় আমরা জানি সবাই, মৃত্যুটা সবার জন্য স্বাভাবিক। তো এই ভদ্রলোক যিনি থাকতেন, বৃদ্ধ ভদ্রলোক, উনি পরবর্তীকালে ক্যান্সার হন, এবং ক্যান্সার হওয়ার পরে হঠাৎ করে একদিন দেখাও, তখন ক্যান্সার হওয়ার পর উনি চলে গিয়েছিলেন, কারণ ওনার অ্যাকচুয়ালি ওনাকে দেখার কেউ ছিল না বলেই আমাদের কাছে থাকতেন। একদিন এসেছিলেন মাঝখানে, তখন দেখেছিলাম, যা দেখেছি ওনার তার 25% উনি হয়ে গেছে, মানে 75% গান। তো ভেবেছিলাম যাতে বাঁচবে না কোনো দিন, আর খুব অবস্থা খারাপ, কষ্টও হয়েছিল খুব, কিছু আর্থিক সাহায্য আমরা করেছিলাম, এবং পরবর্তীকালে কালক্রমে শুনতে পাই উনি মারা গেছেন। তো একটু খারাপও লেগেছিল।
তো এই ঘটনাটা সেই মারা যাওয়ার বেশ কিছুদিন পরে। তো এরকম একদিন আসলো যেদিনকে আমাদের রেনোভেশনের জন্য ওখানে থাকতে হবে রাতভর। তো একটুখানি প্রথমে অন্য সবাই একটু ভয় পেয়েছিল, কিন্তু আমার মনে হয় দুষ্টু বুদ্ধি এসেছিলো যে না, আজকে রাত্রে অ্যাডভেঞ্চার হবে, হাজার হোক আজ ভূত আমরা একা দেখবো না, সবাই মিলে দেখবো। এর আগের অভিজ্ঞতাতে ভীষণভাবে একা ছিলাম আমি, তো আজকের অভিজ্ঞতা এরকম হবে যে সবাই মিলে ভূত দেখবো। তো সবাই না করা সত্ত্বেও আমরা সেদিনকে কাজ করতে রাজি হয়েছিলাম। তো রাত 10টা যেরকম হয় একটা জায়গাতে রেনোভেশন যখন কাজ চলছে, আমরা রাত 10টার সময় সবাই মিলে আমরা রাতের খাবার ডিনার ফিনার করে আমরা আবার বসে রয়েছি। কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে এদিক ওদিক চলছে। হাতের কাজ তো কি টুকটাক টুকটাক। রাত আস্তে আস্তে গভীর হলো। আমাদের 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যদিও রাত্রি 12টা। কলকাতা শহরে রাত্রি 12টাতেও খুব কম গাড়ি ঘোড়া খুব বেশি না চললে টুকটাক তো চলেই, মাঝে মাঝে নিচে ট্যাক্সি যাচ্ছে, বাইক যাচ্ছে, একটা করে আওয়াজ আসছে। আমিও বেশ ভাবছি যে না, 12টা তো বাজলো, এই ভৌতিক পরিবেশ তো রাত্রি 2টোর আগে হয় না, যা শুনেছি ওনারা 2টোর পরেই আসেন। আমিও বেশ রয়েছি। তখন তো রাস্তায় সারাদিন কাজ করার পর যারা কাজ করছিলেন অলরেডি তারাও একটুখানি ক্লান্ত, আস্তে আস্তে কাজ করছে, তাদেরও শরীর চলছে না, কিন্তু কাজটাও শেষ করতে হবে। তো 12টার পর আস্তে আস্তে 1টা বাজলো। আমিও বেশ বসে রয়েছি, আমার একটু ঝিমঝিম এসছে, বাকি সবাই একটু ঝিমঝিম ঘুমটুম আসছে মাঝে মাঝে। আর আমরা একটা পার্টিকুলার সেকশানে কাজ করছিলাম, বাকি দিকটা সম্পূর্ণটাই অন্ধকার ছিল। রাত্রি 2টো বাজলো আসতে, 2টোর পর 2:10-15 হয়েছে খুব সম্ভবত। হঠাৎ করে যে সেকশনটা অন্ধকার ছিল সেখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট ঘর ছিল, দরজা বন্ধ করা ছিল। উনি ওখানেই অ্যাকচুয়ালি বিছনা বিছনা করে শুতেন। ওইখানে শুনলাম দরজায় ঠাক করে দরজা খোলার শব্দ। ঠিক তো শব্দ শোনার পর তখন বাকি যাদেরকে ডাকবার চেষ্টা করলাম, দিলাম অনেকেই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, কারণ সবাই ঘুমিয়ে পড়েছিল। তো ভাবলাম যে জিনিসটাকে আমি একা ফেস করব না লোকজনকে নিয়ে গিয়ে ফেস করব। এবার ভাবলাম দুটো হতে পারে, একা গিয়ে দেখি কি হলো না হলো, আর সবাই মিলে গিয়ে ফেস করতে অসুবিধা ছিল না, কিন্তু একটা ভয় পেলাম যে সবাই মিলে নিয়ে গিয়ে যখন ফেস করব, যদি ব্যাপারটা না থাকে সেই ব্যাপারটা। তো একটুখানি সাহসে ভর দিয়ে আস্তে আস্তে গেলাম যে কী হলো দেখবার জন্য গিয়ে, কারণ যতদূর লাস্ট পর্যন্ত মনে হয়েছে ঘরের দরজাটা সমস্তটা বন্ধই ছিল, খোলার তো কথা নয়। গিয়ে যখন দেখলাম একটুখানি দূর থেকে মোবাইলে, আজকাল তো সবাইকার মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে, অল্প ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যখন দেখলাম দরজা তো খোলা নেই, দরজা যেমন ছিল তেমনই আছে, সেরকম কোনো ইস্যু নেই। তাহলে হয়তো কোনো ইঁদুর ঠুদুর গেছে, যেটা নর্মালি আমাদের মনে সংশয় হতেই পারে। আবার ফিরে আসলাম, এদিক ওদিক তাকাচ্ছি, ভাবছি চা ফেলে ভালো হয়। আস্তে আস্তে আরটু রাত গেল, টুকটাক একজন দুজন কাজ করছে, যারা ঘুমিয়ে পড়েছে তাদেরকে আর ডাকবার মতো সাহস হয়নি, কারণ দিন শেষে সবাই ঘুমাচ্ছে। এর পরবর্তী শব্দ এলো এবং বেশ জোরেই এলো, দরজাটা বন্ধ করার শব্দ একটা। এর আগে একটা খুলবার শব্দ পেয়েছিলাম, গিয়ে দেখেছিলাম দরজাটা খোলা নয়, বন্ধই রয়েছে, কিন্তু এবার পেলাম দরজা যাতে বন্ধ করছে সেরকম একটা আওয়াজ। আর মানতে পারলাম না যে না, আবার গিয়ে দেখবো, কিছু হলে কাউকে না কাউকে ডাকবো। তবে এবার গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম দরজাটা কিন্তু খোলা, যেটা আমি বন্ধ দেখে গেছিলাম সে দেখলাম দরজাটা খোলা। ভাবতে পারলাম না, দরজা বন্ধ করা আওয়াজ পেলাম, দরজাটা খুললই বা কে? আগে যখন এসলাম তখনও দরজা খোলা ছিল না, বন্ধই ছিল, দরজাটা খুললই বা কে আর বন্ধই বা কে করছে? তখন মাঝে মাঝে মনে ভাবলাম, যেখানে শুনেছিলাম কাকা আসেন, কাকা থাকেন, কাকা শোন, আর ভয় সাহস করতে পারলাম না ওই অবধি যাবার বা দেখবার। তো ওখান থেকে ফিরে আসি, ফিরে আবার একটু এদিক ওদিক করতে করতে এরপরে যে শব্দটা পেয়েছিলাম সেটা পাওয়ার পর আমার আর মোটামুটি কিছু বলার মতো জায়গায় ছিলাম না। কাকা নর্মালি একটা হাওয়াই চটি পরে ঘুরতো, সবাইকার নর্মালি পিয়ন যেরকম হয়, হাওয়াই চটির আওয়াজ, কেউ হাঁটছে, চটাস চটাস করে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা। আমি ভাবতে পারছিলাম না বাকিরা কেন পাচ্ছে না, একমাত্র আমিই পাচ্ছি। অ্যাডভেঞ্চার কি আমার মনে ছিল বলেই আমি আওয়াজটা পাচ্ছি, যে এটার জন্য আমি হয়তো পাচ্ছি, বাকিরা কেউ পাচ্ছে না। আর না কাউকে সাহস করে বলবার সাহসটা আছে, একটাই কারণ নেই, কারণ অনেকেই বারণ করেছিল, আমি জবরদস্তি এসছি, তো সেটাও একটা সাহস নেই কাউকে ডাকবার, না ওদিকে যাবার সাহস আছে। তো ভাবছি যাবো কি যাবো না। সেই সময় যেহেতু ঘরে একটা সেকশনে আলো জ্বলছিল আর বাকিটা পুরোটা অন্ধকার ছিল, তো আলো থাকলে মোটামুটি অপর সেকশনে কিছুটা হলেও হালকা একটা আলো যায়, আমরা দেখেছি। ওই আলোতে আমি একটা ছায়ামূর্তি যেতে দেখেছি।
এটা আমি হয়তো পরবর্তীকালে কাউকেই বলিনি, আমি চুপ করেছিলাম এটা ভেবে যে পরবর্তীকালে লোকে হয়তো ভয় পাবে এটাকে নিয়ে বা আলাদা করে কোনো ইস্যু করবে না করবে। তো আমি সেদিনকে পরে কাউকে আর বলিনি, আজকে এই শোতে এসে বলছি। যাই জন্য আমি কোথায় দেখেছিলাম সেই জায়গাটা প্লেসটাও বললাম না, কারণ আমি চাই না এটা নিয়ে হোক। কিন্তু সেদিনকে আমি কাউকে হাঁটতে দেখেছি। এবং আরও যদি খুব ডিটেলসে বলি, যিনি হেঁটে গিয়েছিলেন তার চেহারা আর আমার কাকার চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না। মানে যাকে আমি কাকা বলে ডাকতাম, যিনি অফিসে কাজ করতেন, দুজনকার মধ্যে কোনো পার্থক্য ছিল না। একটা মানুষকে তো আমি দিনের বেলা হাঁটতে চলতে দেখেছি, তো পার্থক্য ছিল না। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে যে ছায়ামূর্তিটাকে আপনি দেখেছিলেন সেটা চেনা কিনা, অবয়ব, তার সঙ্গে কি কোনো রিজেমব্লেন্স আছে নাকি সেই আপনাদের অফিসে যিনি কাজ করতেন? ছোটোবেলায় অ্যাকচুয়ালি কী হতো না, আমি অনেক গোয়েন্দা গল্প সত্যজিতের কাহিনী পড়তাম, ফেলুদা পড়েছি, এই করেছি। মাথার মধ্যে তো একটা বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা আছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, দুম করে বিশ্বাস করব না। কিন্তু ওই জানি এটা না বলে লোকে ভাবতো যে ভুল বলছি, কারোর না কারো ছায়ামূর্তি দেখেছে, রে কী না কী দেখেছে, তাই এখন গল্প বানিয়ে বলছে। তো এই জন্য আমি ক্লিয়ার করলাম যে ভুল দেখিনি। তার একটাই কারণ, যারা আমাদের মতো ফিল্ডে রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডে, বা যারা দর্শকরা যারা থাকেন এইসব ক্রিয়েটিভ ফিল্ডে, তারা জানবেন একটা ক্রিয়েটিভ মানুষের দুটো জিনিস ভীষণ দরকার হয় ক্রিয়েটিভ হতে গেলে, তার মাথা এবং তার চোখ। এই দুটো যেন তার সাথে কোনোদিন ধোঁকা না দেয়। কারণ আমরা ক্রিয়েটিভ মানুষরা মাথা দিয়ে দেখি আর চোখ, মাথা দিয়ে চিন্তা করি আর চোখ দিয়ে দেখি। এবং আমি আজও গর্বিত যে আমার চোখ দুটো আজকের দিনেও ভালো, মানে আমি দেখতে ভালো পাই। তো ওই জন্য নিজের চোখে তো নিজেকে মিথ্যে বলতে পারবো না, আমি দেখেছিলাম যেটা। আর আমরা ক্রিয়েটিভ মানুষের জিনিসটাকে অন্যভাবেই দেখি, একটু ম্যাচ করাতে পারি যে কোনটা কি দেখেছি না দেখেছি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে ওই চেহারার মধ্যে আর কাকার চেহারার মধ্যে পার্থক্য কিছু ছিল না। এবং এটাও সত্যি যে ওই জায়গায় আমার আর ফিরে যেতেও বেশ ভয় লেগেছিল, যে আমি এরপরে ভাবছিলাম যাবো কি যাবো না, কাউকে ডাকবো কি ডাকবো না, ব্যাপারটা ছিল। তো আলটিমেটলি যখন সাহস করেছি, বাকিটাও করতে হতো। আলটিমেটলি ভয়ে ভয়ে একটা একটা করে লাইট জ্বালাতে শুরু করলাম, যাতে, কারণ শুনেছি এটাও যে ভূতেরা আবার লাইটের মধ্যে থাকে না। রাস্তায় এখন কাউকে তো জাগানো যাবে না, একটি রাস্তায় যদি লাইট জ্বেলে ফেলতে পারি, তো একটা একটা করে লাইটকে, যেহেতু ওখানে আমি থাকতাম, কাজ করতাম, তো আমার সেই সুবাদে লাইটের সুইচগুলো মনে ছিল কোথায় কোথায় আছে। আর বিপরীতকালে আমাদের একটু যদি মাথাটা চলে তাহলে সুবিধাই হয়। আমার কিছুটা আজকের দিনে ভগবানের কাছে ধন্যবাদ, যে বিপদের মধ্যে পড়ে মাথাটা বন্ধ হয় না, চলে। তো আস্তে আস্তে সুইচগুলো জ্বালা শুরু করলাম, এবং যখন দেখলাম পুরো সেন্টারটা লাইট জ্বলে গেছে, তখন হঠাৎ একজন ঘুম থেকে উঠে বললো, স্যার কী লাইট জ্বালালেন না তো? তাকে বলতে বললাম এমনি দেখছিলাম। তাকে আর সত্যি ঘটনা বলতে পারিনি, কারণ চাইনি যে এই আতঙ্কটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং পরবর্তীকালে বড় ঘটনা কিছু হোক বা এটা নিয়ে গল্প তৈরি হোক। নতুন করে আর কিছু বলার নেই। তিনটে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনলাম আজকে, এবং তিনটেই কিন্তু পুরো আলাদা। হ্যাঁ, তিন ধরনের। একটা শুরু হলো স্বপ্ন, যেটা আদৌ স্বপ্ন কিনা আমরা জানি না, কুড বি রিয়ালিটি। তারপরেরটা একটা ভীষণ কাছের লোককে হারানো এবং তার কোনো একটা মানে একটা ভাইবকে আবার রিভাইভ করা, এক্স্যাক্টলি ব্যাপারটা ওরকম। এবং তারপরেরটা হচ্ছে একজন পরিচিত মানুষ, তার প্রেজেন্স ফিল করা বা চোখে সচক্ষে দেখা, এবং সেটা হচ্ছে কাজের জায়গায় একদম। সো আমাদের এই যে এপিসোডসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টটা করে জানাবেন, আর লাইকটা যদি পারেন তাহলে একটু দিয়ে যাবেন। দাদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের ধন্যবাদ, এই আপনাদের প্ল্যাটফর্মের সুযোগে একটু সুযোগ হলো গল্প শোনাবার। পরবর্তীকালে যদি আবার আসতে পারি ভীষণ ভালো লাগবে। আমাদেরও ভীষণ আনন্দ হবে যদি আবার আপনাকে পাই এই আমাদের হট সিটে, ঠিক, দো ইটস নট সো হট। সো আজকে বিদায় তাহলে। আমি অরিন্দম আর আমার সঙ্গে অরুণিমা, সাইনিং অফ। কিন্তু আপনারা কিন্তু ভুলবেন না সাবস্ক্রিপশনটা, আর এই প্রোগ্রামের সঙ্গে জুড়ে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নজর রাখুন আমাদের এই চ্যানেল, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।